স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৬২। ১৮ মিনিট, দীর্ঘ ১৮টি মিনিট ধরে নাঝার শরীরে কোনো নড়াচড়া নেই, নেই কোনো প্রতিক্রিয়ার ক্ষীণতম আভাসটুকু। বিছানার সাদা চাদরের ওপর নিথর নিস্পন্দন তার দেহ পড়ে আছে, অবিকল প্রাণহীন কোনো মোম প্রতিমার মতো, যার ভেতরে সব আলো নিভে গেছে চিরতরে। তৌসির তো পাগল হয়ে গেছে, উন্মাদের মতো কাঁদছে। পেশাইলো হয়ে তার অবস্থা খারাপ। ডাক্তার, নার্স থেকে শুরু করে সহকারী উপস্থিত প্রত্যেকের মুখে এক অসহায় পরাজয়ের ছায়া। তারা প্রায় ধরেই নেন নাঝা বুঝি আর ফিরবে না, বুঝি জীবনের সমস্ত হিসেব চুকিয়ে চলে গেছে সে অজানা কোনো দূরতর প্রান্তে। কিন্তু বিধাতার লেখনী বুঝি ভিন্ন কোনো ছন্দে লেখা। ঠিক ১৮ মিনিটের মাথায় যখন সবার বুকের ভেতর আশার শেষ প্রদীপটুকু কাঁপতে কাঁপতে নিভে আসছিল, ঠিক তখনই এক অলৌকিক স্পন্দনে নাঝার বুকের খাঁচা মৃদু কেঁপে ওঠে। ফুসফুস দুটি ধীরে ধীরে ভরে নেয় জীবনের প্রথম বাতাস, ঠিক বহুদিনের শুকিয়ে যাওয়া নদীতে প্রথম জোয়ারের ঢেউ এসে আছড়ে পড়ার মতো। তবু সেই শ্বাস ফেরাটুকু শেষ কথা নয়। তার চেতনায় দরজা তখনও বন্ধ, কোথাও বুঝি গভীর অন্ধকূপে আটকে আছে তার বোধ। পেরিয়ে যায় দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট। লেবার রুম থেকে যখন তাকে সাবধানে রেস্টরুমে স্থানান্তর করা হয়, তখন থেকে এই পর্যন্ত তৌসির ঠিক তার পাশটিতে তার হাতখানি নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরে বসে আছে। তার মনে হচ্ছে এই স্পর্শের শক্তিতেই সে তার প্রিয়তমাকে অজানা সে অন্ধকার থেকে টেনে আনবে। গত ২টি ঘন্টায় নিজের সদ্যজাত সন্তানদের মুখখানি পর্যন্ত দেখার সুযোগ হয়নি তার, একটিবারের জন্যও না। পিতৃত্বের সমস্ত আনন্দ, সমস্ত কৌতূহল, সমস্ত প্রথম স্পর্শের লোভ, সব কিছুকে সে তুচ্ছ করে দিয়েছে। তার সমস্ত অস্তিত্ব এখন নাঝার পাশে বাঁধা। নাঝার পাশ থেকে এক চুলও সরে না সে। অবশেষে নাঝার চোখের পাতা মৃদু কেঁপে ওঠে, ঠিক প্রজাপতির ডানার মতো, অসহায় কাঁপুনির মতো। তার জ্ঞান ফেরে অতি ধীরে, পড়তে পড়তে মনে হয় বহু যুগ পর কোনো নির্দিষ্ট আত্মা ফিরে আসছে দেহের আঙিনায়। কিন্তু এই ফিরে আসা কোনো স্বাভাবিক জাগরণ নয়, এ অবিকল অর্ধমৃত এক প্রাণীর ক্লান্ত পুনরাগমন। মৃত্যুর দরজা থেকে শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নেওয়া এক ক্লিষ্ট আত্মার নিঃশব্দ প্রত্যাবর্তন। তার শরীর অসম্ভব দুর্বল, তার প্রতিটি স্নায়ু পুরোপুরি ভেঙে পড়েছে। তার গলা দিয়ে স্বর ফোটে না, শুধু এক ক্ষীণ শ্বাস প্রশ্বাসের শব্দ গুমড়ে মরে ঠোঁটের কোণে। অস্পষ্ট চোখ মেলে নাঝা দেখতে পায় তার শুষ্ক ও শীর্ণ হাতখানি ধরে পাশে নির্বাক হয়ে বসে আছে তৌসির। নিথর গলায় প্রায় অশ্রুত এক ফিসফিসানিতে নাঝা শুধু উচ্চারণ করতে পারে, পানি। এই ক্ষীণ আওয়াজটুকু কানে আসতেই চমকে মুখ তোলে তৌসির। তার প্রিয়তমার চেতনা ফিরেছে, আর এই একটি দৃশ্য মুহূর্তেই তার নিজের শরীরেও প্রাণের সঞ্চার ঘটায়। গত ২ ঘন্টা ধরে যে নিঃশ্বাসটি সে বুকের ভেতর পাথরের মতো আটকে রেখেছিল, এতক্ষণে তা মুক্তি পায় এক দীর্ঘ কম্পিত উচ্ছ্বাসে। তৌসিরের সমস্ত শরীর কাঁপতে থাকে অজানা অব্যক্ত এক আবেগের তীব্র স্রোতে। কৃতজ্ঞতা, ভালোবাসা, ভয় আর স্বস্তি সবকিছুর বাইরে গিয়ে এক বিস্ময়কর মিশ্র অনুভূতি, যা ভাষায় ধরা যায় না। দ্রুত উঠে গিয়ে এক গ্লাস পানি তুলে নেয় সে হাতে। নার্সরা এগিয়ে আসেন, যত্ন করে বেডের মাথার দিকটা আস্তে আস্তে উঁচু করে দেন। তৌসির অত্যন্ত সাবধানে গ্লাসের কিনারায় ছোঁয়ায় নাঝার শুকনো ফেটে যাওয়া ঠোঁটে। নাঝা ধীরে ধীরে কয়েক ফোঁটা পানি গিলে নেয়। এই প্রতিটি ফোঁটা ঠিক এক একটি জীবন্ত প্রমাণ যে সে সত্যি বেঁচে আছে। তারপর তার অস্থির ঘোর লাগা চোখ চারপাশের দেওয়াল, আলো, মুখগুলোর উপর ধীরে ধীরে ঘুরে বেড়ায়। তার বিশ্বাসই হচ্ছে না যে সে বেঁচে আছে, সত্যিই সে বেঁচে আছে। হায়াতের অদেখা সুতোয় বাঁধা পড়ে এই মৃত্যুকূপ থেকে আবার ফিরে এসেছে সে। এই সত্যটি তার কাছে অবিকল কোনো অবিশ্বাস্য রূপকথার শেষ পঙ্গক্তি মনে হচ্ছে। নাঝার ক্লান্ত ভারী চোখ দুটি অবশেষে স্থির হয় তৌসিরের মুখের ওপর। নাঝার ঠোঁট কাঁপে, গলা দিয়ে ভাঙা স্বরে বেরিয়ে আসে একটি প্রশ্ন, তো তৌসির, আমার এই অভিশপ্ত জীবনের রীতি আজও কেন হলো না? কথাটা শুনে তৌসির আর নিজেকে ধরে রাখতে পারে না। হাতের গ্লাসটা পাশের টেবিলে রেখেই উন্মাদের মতো জড়িয়ে ধরে নাঝাকে, নিজের বুকের সঙ্গে শক্ত করে মিশিয়ে নেয় ওকে। গত ২ ঘন্টায় তার ভেতরের পৃথিবীটা যেভাবে তছনছ হয়ে গেছে, সেই কষ্টের বিবরণ কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রক্তচাপ নেমে গিয়ে সে নিজেও প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। নাঝা ২ গাল আজলা করে ধরে তৌসির পাগলের মতো তার চোখে, কপালে, গালে চুমু খেতে থাকে আর বলতে থাকে, এসব বলিস না, আমার কষ্ট হয়।
তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে। তুই চলে গেলে আমার কি হতো। সবার সামনেই নাজার ফ্যাকাশে ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায় তৌসির। উপস্থিত নার্সরা এই গভীর আবেগঘন দৃশ্য দেখে নিঃশব্দে কক্ষ ত্যাগ করেন। তৌসির নাঝার শুকনো ঠোঁট ভিজিয়ে দেয় নিজের ঠোঁটের উষ্ণতায়। বারবার নাঝার ঠোঁটে চুমু খায় সে, তারপর বারবার নাঝার কপালে চোখের পাতায় চুমু এঁকে দিতে থাকে। নাঝা ক্ষীণ বিরক্তিমাখা গলায় আধো আধো স্বরে বলে ওঠে, আমাকে ছোবেন না, ঘেন্না লাগে আমার। কথাটা শুনে তৌসির হেসে ফেলে। একটু আগেও তো সে ধরে নিয়েছিল এই অভিমান মাখানো কথাগুলো আর কখনো শোনা হবে না তার। অথচ আজ এই মৃদু তিরস্কারই তার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত হয়ে বাজে। খানিকটা ধাতস্থ হয়ে তৌসিরের চোখের দিকে তাকিয়ে নাঝা জিজ্ঞেস করে, বাচ্চারা কই, তিনজনই কি ছেলে হয়েছে? তৌসির নাঝার গালে রাখা হাত আরো শক্ত করে চেপে ধরে। ওর ঠোঁটে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। সে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, দুইজন ছেলে আর একজন মেয়ে। নাঝা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, ওরা কার মতো হয়েছে? শান্ত গলায় তৌসির উত্তর দেয়, দেখিনি এখনো আমি, তোর সাথেই তো ছিলাম। এই কথা শুনে নাঝা বিস্ময়ে হতবাক হয়ে যায়। নিজের সন্তানদের একবারও না দেখে এই তৌসির সারাক্ষণ তার পাশেই বসে আছে। নরম গলায় সে বলে, আমার নারীছেঁড়া ধনগুলোকে আমার সামনে নিয়ে আসুন, আমি ওদের দেখব। ওদের দেখলে আমার সব কষ্ট চলে যাবে। নাঝার কপালে আরেকটি চুমু এঁকে দিয়ে তৌসির বলে, আনছি। তৌসির ধীর পায়ে বাইরে বেরিয়ে আসতে দেখে পরিবারের সবাই বাচ্চাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তৌসিরকে দেখে বিবিজান এগিয়ে এসে তার হাতে তুলে দেন তাদের প্রথম সন্তানকে। তার মুখে হাসি ফুটিয়ে বলেন, এই দেখ তোর প্রথম পোলা। মুহূর্তেই তৌসিরের সারা শরীরে আনন্দময় শিহরণ খেলে যায়। বাবা হওয়ার এই প্রথম অনুভূতিতে তৌসিরের হাত কাঁপছে। না, শুধু হাত না, তার সারা শরীর জুড়ে এক নামহীন শিহরণ খেলে যায়। মনে হচ্ছে তার রক্তের প্রতিটি কণিকা আজ নতুন করে জেগে উঠেছে। তার গলার কাছে একটা শক্ত দলা আটকে আছে, না গিলতে পারছে না কাঁদতে পারছে। এ বাবা হওয়ার অনুভূতি এমন এক অনুভূতি যা কোনো শব্দে ধরা যায় না, কোনো ভাষায় বোঝানো যায় না, কোনো কবিতায় লেখা যায় না। তৌসির বুকের ভেতর হাজারটা প্রজাপতি একসাথে ডানা মেলেছে। তার প্রতিটি ডানা ঝাপটায় তার দুচোখ ভিজে উঠছে। সে কি সত্যি বাবা হলো? তৌসির শিকদার বাপ হলো, সত্যি হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে সে তার বুকের ধনকে কাছে টেনে নেয়। আনন্দে তার বুক ফেটে যাচ্ছে। এত আনন্দ, এত প্রাপ্তির উচ্ছ্বাস, এত পরিপূর্ণতার জোয়ার তৌসির কোথায় রাখবে? কোন পাত্রে ধরে রাখবে এই অসীম সুখ? তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ, সব শান্তি, সব আকাঙ্ক্ষা আজ তার দুই হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। ছেলেটা গোল গোল চোখে চারিদিকে তাকাচ্ছে। সেই নতুন পৃথিবীটাকে চিনে নিতে চাইছে, হয়তো বুঝতে চাইছে কে এই মানুষটা যার বুকে সে শুয়ে আছে। তৌসির অপলক দৃষ্টিতে তার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। নিঃশ্বাস ফেলতেও সে ভুলে যায়। তার মনে হয় চোখ ফেরালেই বুঝি এই অলৌকিক দৃশ্যটা মিলিয়ে যাবে, বুঝি এটা সব মিথ্যা স্বপ্ন। ছেলেটা একদম তার মা আর মামার প্রতিচ্ছবি। নাঝার মতো ধবধবে ফর্সা ত্বক তার, এত ফর্সা যে মনে হচ্ছে কেউ দুধে আলতা মিশিয়েছে। চোখ জোড়া নাঝার ভাই মানে নাঝারের মতো নীলচে, মায়ের মতো হয়েছে, একদম মায়ের মতো। শুধু কালো ঘন চুল আর লম্বাটে হাত পাগুলো পেয়েছে তৌসিরের কাছ থেকে। আল্লাহ তাদের দুজনকে একটু একটু করে মিশিয়ে অতি যত্নে এই ছোট্ট মানুষটাকে গড়েছেন। তৌসিরের মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা তার কারিগরের সেরা নমুনাটা তৌসিরের কোলে তুলে দিয়েছেন। তৌসির অতিশয় আদরে তার সন্তানের ছোট্ট ছোট্ট আঙুলগুলো ছুঁয়ে দেখে, আঙুল দিয়ে গুনে গুনে দেখে, 1 2 3 4 5। আবার অন্য হাতেও 1 2 3 4 5 এভাবে গুনে নেয়। না, সবগুলো ঠিক আছে, সব নিখুঁত, আলহামদুলিল্লাহ। প্রতিটি আঙুল এত ছোট, এত কোমল, এত নিখুঁত, এত সুন্দর যা বর্ণনা করার ক্ষমতা তৌসিরের নেই। তৌসির ছেলের হাতের দিকে ভালো করে তাকায়। তার ছেলের নখগুলো শিশির বিন্দুর মতো স্বচ্ছ, মনে হচ্ছে ফুলের পাপড়ির শেষ প্রান্ত। তৌসির ছেলেকে বুকের সাথে লেপ্টে ধরে। ছেলের শরীরের ঘ্রাণটা নাকে এসে লাগতেই তৌসিরের চোখ ভিজে ওঠে। তার বুকের ভেতর কোথাও হয়তো একটা অদৃশ্য জায়গা ছিল, যা এতদিন সে বুঝতেও পারেনি। আর সেই জায়গাটা হঠাৎ ভরে গেল, সম্পূর্ণ ভরে গেল। বুকের সাথে ছেলেকে আঁকড়ে ধরে তার গালে গভীর চুমু এঁকে দিয়ে কান্না ভেজা গলায় তৌসির ফিসফিস করে বলে ওঠে, একদম মায়ের মতো হয়েছে, একদম আমার নাঝার মতো। আল্লাহ, আমার এই স্বল্প ভাষায় তোমার শুকরিয়া আদায় করতে পারবো না।
কথাটা বলতে গিয়ে তার গলা ভেঙে আসে, চোখ থেকে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ে ছেলের কপালে। এবার সিদ্দিক সাহেব এগিয়ে আসেন, তার কোলে তাদের দ্বিতীয় ছেলে তৌসির প্রথম সন্তানকে অতি যত্নে বিবিজানের কোলে ফিরিয়ে দিয়ে দুই হাত বাড়িয়ে দ্বিতীয় ছেলেটিকে গ্রহণ করে। তার দুই গাল বেয়ে এখন অবিরাম আনন্দাশ্রু ঝরছে। সেই অশ্রু সে মোছার চেষ্টাও করছে না, করতেও চাইছে না। কেনই বা করবে? এই কান্না তো লজ্জার নয়, এই কান্না তো দুর্বলতার নয়, এই কান্না তো পরম প্রাপ্তির, পরম কৃতজ্ঞতার, পরম ভালোবাসার। দ্বিতীয় ছেলেটিও ঠিক তাদের মায়ের মতোই ফর্সা হয়েছে। তবে এর চোখগুলো কালচে সবুজ, চুলগুলো লালচে কালো, ঠিক নাঝার মতো। প্রথম জনের মধ্যে কিছুটা তফাৎ থাকলেও দ্বিতীয় জন একদম নাঝার মতো হয়েছে। তৌসির অবাক হয়ে দেখে একই গর্ভে আসা দুই ভাই, একই রক্তে গড়া, অথচ দুইজন কত আলাদা, কত নিজস্ব, কত অনন্য। আল্লাহর সৃষ্টির কি অপার বৈচিত্র্য। তৌসির অতি মমতায় নিজের এই সন্তানের বুকে গলায় নাক ঘষে দেয়। ছেলের গরম নিঃশ্বাসটা তার গালে এসে লাগে, একটা ছোট্ট উষ্ণ জীবন্ত নিঃশ্বাস এসে লাগে। আর তৌসিরের মনে হয় এই একটা নিঃশ্বাসই হয়তো তার সারা জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণা, সমস্ত অপূর্ণতা মুছে দিল। তৌসির ছেলের গালে ঠোঁট ছুঁয়ে চোখের পানি ঝেড়ে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে সে বলে ওঠে, আমার সন্তান, আমার নিজের সন্তান, ইয়া আল্লাহ, এ আমার নিজের সন্তান। কথাটা বলতে গিয়ে তার গলা ধরে আসে। আমার সন্তান, এই দুটো শব্দের ওজন আজ সে প্রথমবার বুঝতে পারছে। এই দুটো শব্দের ভেতর কত স্বপ্ন, কত প্রতিশ্রুতি, কত দায়িত্ব, কত ভালোবাসা, সব আজ একসাথে তার বুকে আছড়ে পড়ছে। তৌসির এখন একসাথে কাঁদছে আর হাসছে, কাঁদছে এই অপ্রতিরোধ্য আনন্দে, হাসতে এই অবিশ্বাস্য বাস্তবতায়। এবার তৌসিরের মা এগিয়ে আসেন, তার মায়ের চোখে পানি। সিদ্দিক সাহেবের হাতে দ্বিতীয় ছেলেকে ফিরিয়ে দিয়ে তৌসির অতি যত্নে নিজের কন্যা সন্তানকে বুকে তুলে নেয়। আর তখনই কি আশ্চর্য এক কাণ্ড ঘটে। যে মেয়েটি এতক্ষণ অবিরাম কাঁদছিল, বাবার কোলে আসতেই সে একেবারে শান্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়, মনে হচ্ছে কেউ তার কান্নার সুইচটা বন্ধ করে দিয়েছে। হয়তো সে এতক্ষণ এই বুকটারই অপেক্ষায় ছিল, এই গন্ধটারই খোঁজে কাঁদছিল। হয়তো সে জানতো এই উষ্ণতাটাই তার, তার বাবার বুকটাই তার আসল আশ্রয়, তার বাবার হৃদস্পন্দনটাই তার পৃথিবীর সবচেয়ে চেনা সুর। ছোট্ট ঠোঁট দুটো বন্ধ করে সে বেনামি নিবিড়তায় বাবার দিকে তাকিয়ে থাকে। তসরির বুকটা মুচড়ে ওঠে, তার সারা শরীর জুড়ে এক নাম না জানা কম্পন। সে এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকে, নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছে। সে পৃথিবীর সমস্ত শব্দ তার কানে আসা বন্ধ হয়ে যায়। মেয়েটাও নাঝার মতো সুন্দর, বড় ভাইয়ের মতো নীলচে চোখ, আর চুলের রংটা নাঝার মায়ের মতো, একদম অরবান। মনে হচ্ছে আল্লাহ তার মাথায় সোনার মুকুট পরিয়ে পাঠিয়েছেন। মেয়েকে দেখে হঠাৎ তৌসিরের মনে পড়ে যায়, নাঝা সবসময় ভিডিও কলে নিজের মা আর ভাইকে দেখে বলতো, আমার পেটের সন্তানগুলো যদি জন্ম নেয় যেন তোমাদের মতো হয়, একদম তোমাদের মতো। কতবার সে এই কথা বলতো, কত আকুতি নিয়ে বলতো। ওর সেই প্রার্থনা, ওর সেই মোনাজাত আল্লাহ অক্ষরে অক্ষরে কবুল করেছেন। প্রতিটি সন্তানের চেহারায় তিনি লিখে দিয়েছেন নাঝার দোয়ার অনুবাদ, প্রতিটি শ্বাসে গেঁথে দিয়েছেন একজন মায়ের প্রার্থনার উত্তর রূপে। আল্লাহ কত মহান, কত দয়ালু, কত করুণাময়। হাত পাগুলো তৌসিরের মতো হলেও মেয়েটার গায়ের রং ভাই আর মায়ের চেয়ে মনে হচ্ছে আরও বেশি ফর্সা আর মায়াবী। তাকে দেখে মনে হচ্ছে হয়তো দুধের স্বরে গোলাপের পাপড়ি ভেজানো। তৌসিরের বুকটা আবার মুচড়ে ওঠে। এতদিন সে শুধু শুনে এসেছে মেয়েরা নাকি বাবার প্রাণ, মেয়েরা নাকি বাবার জান্নাত। আজ সে নিজে অনুভব করছে কথাটা সত্যিকারের, মানে হাড়ে হাড়ে, রক্তের প্রতিটা কণায়, হৃদয়ের প্রতিটি স্পন্দনে সে অনুভব করতে পারছে। মেয়ের ছোট ছোট হাত পায়ে হাত বুলিয়ে তৌসির তাকে বুকে জড়িয়ে ধরে। মেয়ের গালে চুমু খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে তার গাল বেয়ে পড়া জলের ধারা নিয়ে ভাঙা গলায় তৌসির হাসি মুখে বলে ওঠে, দেখো আম্মা, দেখো আমার মাইয়া হইছে। এই পুরো শিকদার খানদানেও এত সুন্দর রমণী নাই আম্মা। দেখো আল্লাহ আমারে কত সুন্দর উপহার দান করছে। আমি এই উপহারের যোগ্য আছিলাম আম্মা? আমি কি এতটার যোগ্য আছিলাম? কথাগুলো বলতে গিয়ে তৌসিরের গলা ভেঙে আসছে, কণ্ঠস্বর কাঁপছে, ঠোঁট কাঁপছে, বুক কাঁপছে। তৌসিরের চোখ বেয়ে টুপ করে পানি পড়ছে মেয়ের গালে, কপালে, কপালের নরম চুলে। গত কয়েকটা প্রহর সে কি ভীষণ ভয়ের মাঝে না পার করেছে। লেবার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে সে কতবার যে কেঁদেছে তার হিসেব নেই। তার প্রতিটি মুহূর্তে মনে হয়েছে যদি কিছু একটা হয়ে যায়,
যদি নাজহার কিছু হয়, যদি বাচ্চাগুলোর। না না, এই যদি শব্দটাকেও সে মন থেকে মুছে ফেলতে পারছিল না। তার বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, গলা দিয়ে এক ফোঁটা পানিও নামছিল না। সেই ভয়ের মেঘ এখন কেটে গেছে, বুকের উপর জমে থাকা পাথরটা, অসহ্য ভারী পাথরটা নেমে গেছে। এখন স্বস্তির বৃষ্টি নেমেছে তার সারা অস্তিত্ব জুড়ে মুষলধারে, অবিরাম। এই তিনটে ছোট্ট প্রাণ, তিনটে নিঃশ্বাস, তিনটে অলৌকিকতা, তিনটে জীবন্ত মুজিজা তার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা। বিবিজান এবার এগিয়ে এসে বলেন, তোর বাবা বড় ছেলের কানে আজান দিছে, আর সিদ্দিক সাহেব দিয়েছেন দ্বিতীয় ছেলের কানে। এবার তুই তোর মেয়ের কানে আজান দে। তৌসির ভেজা চোখে মাথা নাড়ে, কথা বলতে পারে না সে। গলার কাছে দলা পাকানো কান্নাটা শব্দ হতে দিচ্ছে না। মেয়ের কানে আজান দেয় সে। আজান শেষে বিবিজান আর সিদ্দিক সাহেব দুই ছেলেকে কোলে নিয়ে, আর তৌসির নিজের মেয়েকে বুকে চেপে ধরে পা বাড়ায় নাঝার ঘরের দিকে। অবশেষে বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত আসে। তৌসির প্রথমে তাদের ছোট্ট মেয়েটিকে তুলে এনে দেয় নাঝার কোলে। কাঁপা কাঁপা হাতে নাঝা মেয়েকে কোলে তুলে নেয়। নিজের অজান্তেই তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ঝাপসা দৃষ্টিতে সে মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে, মেয়েটা একদম তারই প্রতিচ্ছবি। চোখ দুটো পেয়েছে তার ভাইয়ের মতো, আর চুল পেয়েছে তার সৎ বোনের মতো, মানে মায়ের দ্বিতীয় স্বামীর মেয়ের মতো। নাঝা সবসময় তাদের দেখে মনে মনে দোয়া করত, তার মেয়েটিও যেন ঠিক এমনই হয়। আল্লাহ তার সমস্ত প্রার্থনা কবুল করে নিয়েছেন। মেয়ের ছোট্ট মাথায় ঠোঁট ছোঁয়ায় নাঝা। গত 9 মাসের সমস্ত যন্ত্রণা, আজকের অসহ্য সব কষ্ট এক নিমিষে উবে যায় তার। তার মনে হয় ওগুলো তো কিছুই নয় এই এক টুকরো ভালোবাসার সামনে। জগতের সব কষ্টই তুচ্ছ। ধীরে ধীরে নাঝা চোখ তুলে তাকায় তার বাবার দিকে, চোখ মুছে কাপা গলায় বলে, আব্বা, দেখো আমার মেয়ে হয়েছে, আমার দুইটা ছেলেও হয়েছে, দেখেছো আব্বা? সিদ্দিক সাহেব মেয়ের কাছে এগিয়ে এসে স্নেহ ভরে নাঝার মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, হ্যাঁ দেখেছি আম্মা, এই যে তোমার দ্বিতীয় ছেলে। তৌসির ততক্ষণে মেয়েকে নিজের কোলে তুলে নিয়েছে। নাঝা দ্বিতীয় ছেলেকে কোলে নিয়ে তার ছোট্ট হাত পা ছুঁয়ে দেখতে থাকে। আহা, মাতৃত্বের কি আশ্চর্য স্বাদ, কি অপূর্ব এক অনুভূতি। নাঝার মনে হয় এই মুহূর্তে সে বুঝি সমস্ত পৃথিবী জয় করে ফেলেছে। ছেলের চোখের দিকে তাকিয়ে তার গালে ও কপালে চুমু খেয়ে নাঝা হেসে ওঠে, বলে, আমার এই ছেলেটা তো দেখি আমার পুরুষ ভার্সন হয়ে গেছে, একদম আমার মতো। আমার প্রথম ছেলেকে দেখি। সিদ্দিক সাহেব দ্বিতীয় ছেলেকে কোল থেকে নিয়ে নেন। বিবিজান এগিয়ে এসে প্রথম ছেলেকে নাঝার কোলে তুলে দিয়ে বলেন, নে। নাঝা তার প্রথম সন্তানকে কোলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবেগরুদ্ধ গলায় বলে ওঠে, আমার মতো হয়েছে আমার সন্তানরা, আমার নারী ছেঁড়া ধন। বিবিজান কোমল কণ্ঠে জিজ্ঞেস করেন, নাম কি রাখবি? কথাটা শুনে নাঝা একবার তৌসিরের দিকে তাকায়, তারপর স্থির দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে আর বলে, মেয়ের নাম আমি রাখলাম তৌসি বিনতে তৌসির। এরপর তার দৃষ্টি ঘুরে যায় প্রথম ও দ্বিতীয় ছেলের দিকে, আর সে বলে, আমার মাস্টার চাচু আর নেই, আমার দ্বিতীয় ছেলে যেহেতু একদম আমার মতো হয়েছে, তাই তার নাম দিলাম নাদের সিদ্দিক নওয়াব। আপনি নওয়াব ডাকবেন, আমি নাদের ডাকবো। আর প্রথম জনের নাম হবে বাবার সাথে মিলিয়ে তোরাব সিদ্দিক তাজওয়ার। এই বলে নাঝা ধীরে ধীরে উপস্থিত সকলের মুখের দিকে তাকায়। নামগুলো শুনে তৌসির ভেতরে ভেতরে দারুণ খুশি হয়। তার চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। বিবিজান এবার এগিয়ে এসে বলেন, নাম তো রাখা হলো, এখন বাচ্চাদের মুখে দুধ দে। এই বলে তিনি ছোট্ট তৌসিকে কোলে নিয়ে নাঝার কাছে এগিয়ে আসেন। সিদ্দিক সাহেব নওয়াবকে তৌসিরের কোলে তুলে দিয়ে ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যান। মেয়ের এই পবিত্র মুহূর্তে সেখানে উপস্থিত থাকাটা শোভনীয় নয় বলেই তিনি সরে যান। পেছনে ফেলে যান এক নতুন পরিবারের নবজন্মের সূচনা লগ্ন। বিবিজান এবার ছোট্ট তৌসিকে নাঝার বাহুতে তুলে দেন। খিদের চোটে মেয়েটা অধীর হয়ে কাঁদছে, তাই সবার আগে ওর ক্ষুধা মেটানো প্রয়োজন। বিবিজান নিজ হাতে নাঝার পরনের মেডিকেল শার্টটা আলগা করে দেন। তারপর অত্যন্ত সাবধানে তৌসির ছোট্ট মুখটা গুজে দেন তার মায়ের উষ্ণ বুকে। তৌসির ছোট্ট গোলাপি ঠোঁট দুটো প্রথমে একটু কেঁপে ওঠে। সদ্য পৃথিবীতে আসা একটা প্রাণ, সে তো আর জানে না কোথায় যেতে হবে কিংবা কি খুঁজতে হবে। তার মুখটা এদিক ওদিক সামান্য নড়ে, মনে হয় ঘ্রাণ ধরে কিছু একটা খুঁজছে সে, অথচ নিজেও বোঝে না সেটা কি। বিবিজান তার অভিজ্ঞ আঙুলে আলতো করে তৌসির মাথাটা একটু ঘুরিয়ে আনেন নাঝার বুকের কাছে। এরপর নাঝার বুকটা আলতো করে ছুঁয়ে দেন তৌসির নিজের ঠোঁটে। বিবিজানের গলায় চাপা স্বর এনে বলেন, ধৈর্য ধরে নাঝা, ও এখনো শিখতেছে, প্রথম দিন এমনই হয়।
তৌসির ছোট্ট নাকটা ঢেকে যায় নাঝার উষ্ণতাকে, আর ঠিক সেই স্পর্শেই তার ভেতরের আদিম বোধটা ধীরে ধীরে জেগে ওঠে। সে মুখ ফাঁক করে কিন্তু দুধ ধরতে পারে না। তার ছোট্ট ঠোঁট দুটো শুধু ছুঁয়ে যায় নাঝার ত্বক, তারপর পিছলে যায়। সে আবার চেষ্টা করে, আবার পারে না। তার চোখ এখনো প্রায় বন্ধ, তার কপালটা একটু কুঁচকে যায়। মনে হয় সে সামান্য বিরক্ত আর ভীষণ অসহায়। বিবিজান আবার আলতো হাতে সাহায্য করেন, নাঝার বুকের ঠিকঠাক বসিয়ে দেন তৌসির ছোট্ট মুখের ভেতর। এবার তৌসির ছোট্ট ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে আঁকড়ে ধরে নাঝার বুক। তারপর প্রথম টান দেয়, অত্যন্ত দুর্বল, অত্যন্ত ছোট একটা টান। তার জোর নেই বললেই চলে তাতে। তবুও এই সামান্য টানটুকুই মনে হয় নাঝার ভেতরের গভীর কোনো তারে আঙুল ছুঁয়ে দেয়। নাঝার বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। তবে কোনো দুধের স্রোত নয়, শুধু কয়েক ফোঁটা ঘন হলদেটে শাল দুটে। বিবিজান শান্তিতে বলেন, এইটুকুই সোনার চেয়েও দামি। ওর জন্য আজ এইটুকুই যথেষ্ট। তৌসি আবার চেষ্টা করে দুধ খাওয়ার। এবারও তার টান দুর্বল এবং অগোছালো। দুবার টেনেই সে ক্লান্ত হয়ে পড়ে। তার ছোট্ট গোলাপি ঠোঁট শিথিল হয়ে আসে, মুখ খুলে যায়। ছোট্ট জিভটা একটু বেরিয়ে আসে, তারপর আবার ভেতরে ঢুকে যায়। বিবিজান ধৈর্য ধরে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর তৌসি নিজেই আবার মনে করে নেয় নিজের কাজ। তার ছোট মুখ আবার নাঝার বুকের দিকে ঘোরে, তার ঠোঁট দুটো হাতড়ে হাতড়ে আবার আঁকড়ে ধরে নাঝার বুক। তার এবারের টানটা হয় একটু গোছানো, যদিও এখনো অনিশ্চিত। তার নাকের ফুটো দুটো একটু কেঁপে কেঁপে ওঠে। ছোট্ট নরম নিঃশ্বাস আছড়ে পড়ে নাঝার বুকে। সেই উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় নাঝার সারা শরীর শিরশির করে ওঠে। তৌসির খাওয়াটা ছন্দময় কোনো শব্দ তৈরি করে না। সদ্যজাত শিশুর খাওয়া তো সেভাবে শব্দ করে না, বড় শিশুদের মতো ছন্দে চুকচুক আওয়াজও হয় না। তার ছোট্ট চোয়ালটা শুধু থেমে থেমে নড়ে, একবার নড়ে, একটু থামে, আবার নড়ে। মাঝে মাঝে এক আধ ফোঁটা শাল দুধ সে গিলে ফেলে। তখন তার গলার নিচে অতি সূক্ষ্ম একটা নড়াচড়া দেখা যায়, যা এতই হালকা যে চোখ ভালো করে না তাকালে বোঝাই যায় না। তার চিবুকের কোণে লেগে আছে শালদুধের একটা হলদেটে চিকচিকে বিন্দু। বিবিজান নরম কাপড়ে আলতো করে যা মুছে দেন। মাঝে মাঝে তৌসি দুধ ছেড়ে দেয়। তার ঠোঁট দুটো পিছলে সরে যায়। নাঝার বুকটা তখন ধক করে ওঠে। মনে হয় মেয়েটাকে সে ধরে রাখতে পারছে না তাকে যা দরকার তা ঠিক মতো দিতে। বিবিচার নাঝার মনের অবস্থা বুঝতে পেরে নরম গলায় বলেন, আজ এমনই হইব। নতুন তো, ওরা শিখতেছে, তুইও শিখতেছিস। কাল থেকে দুধ নামবে, তখন সব ঠিক হয়ে যাইব। নাঝা এই শুনে আর কিছু বলে না। সে চোখ বুজে অনুভব করে মেয়ের প্রতিটা দুর্বল চেষ্টা। প্রতিবার যখন তৌসি ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে, তখন মনে হয় নাঝার বুকের গভীর থেকে কিছু একটা উঠে আসে। কোনো ধারালো স্রোত নয়, শুধু একটা মৃদু ভেজা উষ্ণতা, একটা নামহীন শিরশিরানি। নাঝা টের পায় তার শরীরের ভেতর থেকে কয়েকটা মাত্র সোনালি ফোঁটা তার মেয়ের ছোট শরীরে চলে যাচ্ছে। সংখ্যায় খুব কম, কিন্তু ওজনে বোধহয় গোটা পৃথিবী। তার সেই অল্প দান করার মধ্যেই লুকিয়ে আছে এমন এক তৃপ্তি, যা সে আগে কখনো জানেনি। তৌসির ছোট্ট মুঠোটা এখন নাঝার বুকের ওপর রাখা। মুঠো বলতে যা বোঝায় তাও ঠিক নয়, শুধু কয়েকটা ছোট আঙুল আধবোঝা হয়ে আছে নাঝার বুকে। মাঝে মাঝে তার আঙুলগুলো অকারণে কেঁপে ওঠে। সদ্যজাতের এই অর্থহীন ও অনিচ্ছাকৃত কম্পন। কখনো সে এত দুর্বলভাবে টানে যে নাঝার মনে হয় ও বুঝি ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঝুঁকে দেখে না, ঘুমায়নি। চোখের পাতা একটু কাঁপছে, ঠোঁটও মাঝে মাঝে নড়ছে। টানতে টানতে নাঝার বুকের সাথে তৌসি নাকটা চাপা পড়ে গেলে সে নিজে একটু সরে আসে, ছোট্ট একটা নিঃশ্বাস নেয়। তারপর আবার অগোছালোভাবে খুঁজে নেয় মায়ের বুক। নাঝার দু চোখ বেয়ে এখন নিঃশব্দে পানি গড়াচ্ছে। সে নিজেও জানে না ঠিক কেন কাঁদছে সে। হয়তো তৌসির এই দুর্বল, এই আনাড়ি প্রথম টানেই তার ভেতরের সমস্ত মেয়েবেলা চিরতরে শেষ হয়ে গেল। হয়তো এই কফটা শালদুধের সঙ্গে সে চিরকালের জন্য মা হয়ে গেল। তৌসির ঠোঁটের প্রতিটা কম্পিত স্পর্শে, প্রতিটি অসমাপ্ত টানে নাঝার বুকের ভেতর জন্ম নিচ্ছে এক নতুন নাঝা, যাকে সে নিজেও চেনে না, কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ পর তৌসি সত্যি ক্লান্ত হয়ে পড়ে। সদ্যজাতের শক্তি তো অতি ক্ষীণ। 2-3 মিনিট চেষ্টা করতে সে হাঁপিয়ে ওঠে। ঠোঁট দুটো ছেড়ে দেয়, মুখটা একটু খুলে যায়। তার ছোট্ট জিভের কোণে লেগে থাকে শালদুধের একটা ফিকে হলদে দাগ। তার নিঃশ্বাস একটু দ্রুত হয়, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসে। নাঝা একটু ভয় পেয়ে প্রশ্ন করে, আর খাবে না? বিবিজান হাসেন, এটুকুই তো খায় প্রথম দিনে। ওর পেট তো ছোট্ট, একটা মার্বেলের সমান, এতে ওর হয়ে গেছে।
নাঝার ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে ওঠে, ভেজা চোখে ক্লান্ত মুখে এই হাসিটা এক নতুন সূর্যোদয়ের ন্যায়। সে আলতো হাতে মেয়ের পিঠে চাপ দেয়, মনে মনে বলতে চায়, ভয় পাস না, ধীরে ধীরে শিখে নিবি। এই বুক চিরকাল তোদের, আজ যা পেলি অল্প, কাল আরো পাবি, পরশু আরো। যতদিন টানবি ততদিন এই দুধ ফুরবে না। তোদের জন্যই তো এই বুক, তোদের জন্যই তো আমার এই জীবন। কিন্তু আফসোস, মুখ ফুটে সে কথাগুলো বলতে পারে না, শুধু আঙুলের ডগা দিয়ে মেয়ের পিঠে অতি একটা চাপ দেয়। হয়তো তৌসী সত্যি শুনতে পায়, ঘুম ঘুম চোখে সে আরেকবার মুখটা ঘোরায় মায়ের বুকের দিকে, ছোট্ট ঠোঁট দুটো একবার চেপে ধরে নাঝার বুকে, তারপর শিথিল হয়ে আসে তার ছোট্ট বুকটা, ওঠে নামে। ক্লান্ত শরীরে নাঝা ঠিক ধীরে ধীরে অন্যদিকে কাত হয়। তার শরীর চলছে না, পেশিগুলো বিদ্রোহ ঘোষণা করেছে। প্রতিটি নড়াচড়ায় শরীরে কোথাও না কোথাও চিনচিনে ব্যথা জেগে ওঠে। তবুও তাকে নড়তে হবে, কারণ তার বুকের কাছে অপেক্ষায় আছে তিনটে ছোট্ট প্রাণ। তারা ক্ষুধার্ত এবং মায়ের উষ্ণতার জন্য কাঁদছে। তৌসির সন্তর্পণে নাঝার বাহুতে তুলে দেয় নওয়াবকে। সদ্য মা হওয়া নাঝার বুকে এখনো সেভাবে দুধ আসেনি। হয়তো 3 দিন পর ঠিকঠাক আসবে। বাচ্চাদের পেট ভরছে না বলে তাদের মন মতো হচ্ছে না। ছোট্ট ঠোঁট দিয়ে তারা চুষে যাচ্ছে ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত তৃপ্তি মিলছে না। বাড়তি দুধের প্রয়োজন তো পড়বেই। তবু তৌসির অতি যত্নে সাহায্য করে। নাঝা চুপচাপ নির্বাক ভঙ্গিতে নওয়াবকে খাওয়াতে থাকে। তার চোখে কোনো ভাব নেই, সেখানে নেই মায়ের মমতা কিংবা স্ত্রীর কোমলতা, আছে শুধু এক শীতল শূন্যতা। নওয়াবের পেট কিছুটা শান্ত হলে নাঝা আবার সাবধানে দিক পরিবর্তন করে তুরাবকে বুকের কাছে টেনে নেয়। তুরাবকে খাওয়ানো শেষ হলে এরপর নাঝার বুকের ঠিক মাঝখানে শান্তিতে শুয়ে দেওয়া হয় ছোট তৌসিকে, এবং তার দুই পাশে শুয়ে থাকে দুই ছেলে, তুরাব ও নওয়াব। তিনটে ছোট্ট দেহ মায়ের শরীরের সাথে মিশে একাকার হয়ে যায়। এতদিনে জমানো সমস্ত শারীরিক ও মানসিক কষ্ট এই মুহূর্তে গলে জল হয়ে যায় নাঝার। সন্তানের গায়ের দুধের গন্ধ আর ওই উষ্ণ স্পর্শের কাছে পৃথিবীর সব ব্যথা তুচ্ছ মনে হয় তার। সে শান্তিতে চোখ বুজে নেয়। মায়ের উষ্ণ স্পর্শ পেয়ে তিনটে ছটফটে প্রাণ একদম নীরব হয়ে গেছে। দুজন এরই মাঝে গভীর ঘুমে তলিয়ে গেছে। আর একজন ছোট্ট তৌসী পিটপিট করে চারিদিকে তাকাচ্ছে। সেই নতুন পৃথিবীটাকে চিনে নেওয়ার চেষ্টা করছে। তৌসির একটা চেয়ার টেনে এনে বিছানার পাশে বসে। তার বুকের ভেতরটা আজ তৃপ্তিতে ভরে আছে। জীবনের এত হিসাব নিকাশ, এত রক্তপাত আর এত পাপের পরও এই দৃশ্য সে পেয়েছে। তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে গড়া এই দৃশ্যটুকু তার কাছে পরম পাওয়া। এক বুক তৃপ্তি নিয়ে সে তার 3 সন্তান আর নিজের নাঝার দিকে অপলক তাকিয়ে থাকে। চোখের পলক ফেলতেও তার আপত্তি। যদি ফেলতে গিয়ে এই দৃশ্যটুকু এক মুহূর্তের জন্য মিস হয়ে যায় তাহলে। নাঝা ধীরে ধীরে চোখ মেলে তৌসিরের দিকে তাকায়। ও শান্ত গলায় বলে, মেয়েটা ঘুমিয়ে গেছে, ওকে আলতো করে কোলে নিন। আমি তুরাবকে আবার একটু খাওয়াই, নয়তো ও ঘুমাবে না। কথাটা শুনে তৌসির বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। এই মুহূর্তে নাঝার প্রতিটি কথা তার কাছে আদেশের সমান। ছোট তৌসিকে সাবধানে তুলে নিয়ে নিজের চওড়া বুকের সাথে জড়িয়ে ধরে। বাবার বুকের উষ্ণতা পেয়ে মেয়েটা আরও লেপ্টে যায়। নাঝা নওয়াবের দিক থেকে নিজের বাহু সরিয়ে সাবধানে তুরাবকে বুকে টেনে নেয়। তুরাব তার ছোট্ট ঠোঁট দিয়ে চোখ বুজে মন মতো দুধ টানার চেষ্টা করতে থাকে। ছোট্ট নাকটা ফুলে ফুলে উঠছে শ্বাস নেওয়ার তালে তালে। তৌসির একদৃষ্টিতে নাঝার দিকে তাকিয়ে আছে, তার চোখে এখন ঘোর। নাঝার নজর এখন তুরাবের দিকে নিবদ্ধ। সদ্য মা হওয়া এক নারীর সমস্ত মনোযোগ এখন তার ক্ষুধার্ত সন্তানের দিকে। আচমকাই তৌসির একটু মজা করে বলে ওঠে, ও সিনাল, তুই না বললি এরা শুধুই আমার সন্তান, তোর না? তাইলে আমার সন্তান সব কয়টা দেখতে একদম তোর মতো হইল কেন? এই শুনে নাঝা মুখ তুলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আমি কি জানি, আমি মনে হয় ওদের বলেছিলাম আমার মতো হতে, আর ওরাও আমার কথা শুনেছে। এরা শুধুই আমার সন্তান, আপনার না। জন্ম দিতে যত কষ্ট হয়েছে সব আমার হয়েছে। 10 মাস পেটে আমি রেখেছি, শরীর ফেলে ওদের জন্ম দিয়েছি আমি। আপনি কে যে ওদের আপনার সন্তান বলেন? এই রূঢ় কথার পরও তৌসিরের চোখে রাগ দেখা যায় না, বরং স্থির দৃষ্টিতে সে তাকিয়ে থাকে নাঝার দিকে। তার ঠোঁটের কোণে লেগে থাকে এক চিলতে তৃপ্তির হাসি। নাঝার মুখ থেকে যত ঝাঁঝালো কথাই বেরোক না কেন, এই মুহূর্তে নাঝা তার পাশে এবং তার সন্তানদের বুকে নিয়ে শুয়ে আছে। এর চেয়ে বড় প্রাপ্তি তৌসিরের জীবনে আর কিছু নেই। আর সে ভীষণ খুশি, এত খুশি যে তার ভেতরে সব হিংস্রতা এবং নৃশংসতা সব এই মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েছে। কিন্তু তৌসিরের এই হাসি নাঝার ভেতরে বারুদ জ্বালিয়ে দেয়। কিসের এত তৃপ্তি এই লোকটার?
কোন অধিকারে সে হাসে। নাঝার ভেতরে জমে থাকা পাহাড় সমক্ষোভ এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম হয়। বিষাক্ত গলায় সে ফুঁসে উঠে বলে, এরা আমার সন্তান বটে, কিন্তু শরীরে রক্ত তো আপনার, তাই এদের যে আমার বুকের দুধ খাওয়াচ্ছি এগুলো সব বৃথা। নিজের কলিজা গলানো দুধ যে খাওয়াচ্ছি সব বৃথা, কারণ পশুর জন্ম পশুই হয়। শুনুন তৌসির শিকদার, এই যে এরা আমার কলিজা নিংড়ানো দুধ খাচ্ছে, তার জন্য আপনাকে অবশ্যই প্রতিদান দিতে হবে, নয়তো আপনার রক্তের এই পাপগুলোর গলা দিয়ে মায়ের বুকের দুধ নামবে না। আমি এদের মুখে দুধ দেব না। নাঝার কথাগুলো তৌসিরের বুকের ভেতরটা আঁচড়ে ভাঙে। মুহূর্ত আগে যে বুকটা তৃপ্তিতে টয়টম্বুর ছিল, সেটাই এখন এক অজানা আতঙ্কে কাঁপতে শুরু করেছে। শরীরটা মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে যায় তার। কোলে থাকা তৌসির ছোট্ট দেহটা তার বুকের কাছে আরো জড়িয়ে ধরে সে। ধীর ও কাঁপা গলায় সে জিজ্ঞেস করে, কি 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 প্রতিদান দিতে হবে আমায়? নাঝা ঠোঁটে ফুটে ওঠে এক তিক্ত ও করুণ হাসি। এই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু জমে থাকা যন্ত্রণার বিষ। সে বলে, যে মানুষ অন্য মায়ের এবং অন্য বাপের বুক খালি করে, তার তো নিশ্চয়ই নিজের সন্তানকে কোলে নেওয়ার ভাগ্য হওয়া উচিত না, তাই না? তসরির বুকের ধুকপুকানি বেড়ে যায়। তার মনে হতে থাকে নাঝা ঠিক কী বলতে চাইছে সেটা সে আন্দাজ করতে পারছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। সে ঢোক গিলে বলে, যা বলার স্পষ্ট কইরা ক। নাঝা এবার তসরির চোখের দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকায়। প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে সে বলে, প্রতিদান এটাই যে আপনি ওদের আর কোলে নিতে পারবেন না। আপনি যদি ওদের কোলে নেন তাহলে আমি ওদের আর আমার বুকে দুধ খাওয়াবো না। আমার কথা খুব স্পষ্ট, আপনি যাকে কোলে নেবেন সে না খেয়ে থাকবে। আমি পাষাণের মতো কথা বলছি, আমি জানি, কিন্তু আমাকে পাষাণ হতে আপনি আর আপনার বিবিজান বাধ্য করেছেন। এবার ভাবুন কি করবেন। স্তব্ধ হয়ে যায় তৌসির। তার কোলে থাকা তৌসির ছোট্ট শরীরটা মনে হয় হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেছে। এমনিতেই তার হাতে সময় নেই সন্তানদের সাথে থাকার জন্য। সে হয়তো আর বেশি হলে 1-2 মাস সময় পাবে। এই অল্প কয়েকটা দিনই তো তার সারা জীবনের সম্বল। এর মাঝে এত নিষ্ঠুর এক শর্ত! নাঝা এত পাষাণী কিভাবে হতে পারে? খালি গলায় প্রায় আর্তনাদের মতো শোনায় তৌসিরের কণ্ঠ। সদ্য জন্ম নেওয়া এই ফুলগুলোরে ওদের বাপ থেইকা কেন আলাদা করার কথা কইতাছোস নাঝা? অন্য কিছু বল, আমি তোর সব শর্ত মানবো, কিন্তু এইটা আমি পারমু না। নাঝার চোখে দৃষ্টি ছুরির ফলার মতো ধারালো হয়ে ওঠে। তৌসিরের এই কাতরানি এবং এই অসহায়তা দেখে তার ভেতরের পাথর আরও শক্ত হয়ে যায়। বড়ই নির্দয় গলায় সে বলে, না পারলে নাই, দুধ দেব না, না খেয়ে থাকবে, তাতে আমার কি? আমি শুধু আমার কথা বলছি, আর আমি আমার এই জেদ থেকে এক পাও নড়ব না। যা করার করে নিন। নাঝার এই কথা শুনে তৌসির বোবা হয়ে যায়। তার মুখের সমস্ত ভাষা হয়তো কেউ কেড়ে নিয়েছে। সে স্থির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝার দিকে। তার চোখে অবিশ্বাস, ব্যথা আর এক অসীম শূন্যতা। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তৌসিরের এই অসহায় অবস্থা দেখে নাঝা তাচ্ছিল্য ভরে হাসে। এ যেন এক বিজয়ীর হাসি, কিন্তু সেই বিজয়ের ভেতরেও কেমন এক হাহাকার লুকিয়ে আছে। নাঝা বলে, আমি বলেছিলাম না সন্তানের দুঃখে আপনাকে কাতরাতে দেখব? কষ্ট হচ্ছে, আমারও ঠিক এমনই কষ্ট হয় যখন কথায় কথায় আমায় আমার চাচ্চু আর ভাতিজাদের মেরে ফেলার হুমকি দেন। যখন আমার চোখের সামনে আমার মাস্টার চাচ্চুকে নির্মমভাবে মেরে ফেলেছিলেন, তখনও আমার ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু আপনি তখন আমার কষ্ট বোঝেননি, তাই আজ আপনার কষ্ট বুঝেও আমি বুঝলাম না। নাঝা একটু থামে, তার চোখে এবার পানি চিকচিক করছে, কিন্তু সেই পানি গাল বেয়ে নামার সাহস পায় না। সে আবার বলতে শুরু করে। এবার তার গলার স্বর আরও নিচু এবং আরও তীব্র গলায় সে বলে, আজ যদি আমি এই বাড়িতে না থাকতাম, আব্বা, বাবা যদি এখানে না থাকতো, তাহলে আপনার রক্তের এই পাপগুলোর মুখে আমি এক ফোঁটা দুধও দিতাম না। আমি কিচ্ছু ভুলিনি তৌসির শিকদার, কিচ্ছু না। আমাকে হুমকির ওপর যেভাবে বাঁচিয়ে রেখেছেন সেটাও ভুলিনি। আমি সব কড়াই গণ্ডায় গুনে রেখেছি। ঘরের ভেতর এক ভয়ঙ্কর মৌনতা নেমে আসে। তৌসিরের কোলে ঘুমিয়ে থাকা তৌসি, নাঝার বুকে দুধ টানতে টানতে ঘুমিয়ে পড়া তুরাব, আর পাশে শান্তিতে ঘুমিয়ে থাকা নওয়াব, এই তিনটে নিষ্পাপ প্রাণ জানেও না তাদের মা বাবার মাঝে এই মুহূর্তে কি ভয়ঙ্কর এক ঝড় বয়ে গেল। জানে না ভালোবাসা আর ঘৃণা একসাথে মিশে কিভাবে এক নারীর বুকে পাথর হয়ে জমে থাকতে পারে।